জীববিজ্ঞানের জীবন পাঠ নবম শ্রেণীর জীবন পাঠের প্রথম অধ্যায় নিয়ে বা প্রথম ক্লাসে যখন আমরা আলোচনা করছিলাম তখন জীববিজ্ঞানের ধারণা, অ্যারিস্টটল এবং জীববিজ্ঞানের শাখা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। অর্থাৎ জীববিজ্ঞানের শাখা এর মধ্যে ভৌত এবং ফলিত শাখাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের সবচাইতে হট টপিকস এবং গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। তো জীবের শ্রেণীবিন্যাস কেন করা হয় এবং এই জীবের শ্রেণীবিন্যাসে বিজ্ঞানীদের কি কি ভূমিকা বা কোন বিজ্ঞানী কতভাবে এই জীবজগতের জীবগুলোকে ভাগ করছে সেই বিষয়গুলো নিয়ে এবং তাদের বৈশিষ্ট্য উদাহরণ সহকারে জীবের শ্রেণীবিন্যাস এই টপিকস নিয়ে আলোচনা করা হবে আজকে। এবং শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ অর্থাৎ বৈজ্ঞানিক যে ধাপগুলো আছে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। এর মধ্যে আছে মানুষের একটা শ্রেণীবিন্যাস, সেটা থাকবে। এবং সবশেষে হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি বা বাইনোমিয়াল নোমেনক্লেচার এই বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং এর সঙ্গে ICBN এবং ICZN জড়িত, এটা নিয়ে আমরা আলোচনা করবো বিস্তারিত। তাহলে জীবের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, জীবের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি বা কেন করা দরকার এটা? তো আমাদের এই পৃথিবীতে 13 লক্ষ জীব প্রজাতি এবং এর মধ্যে আছে প্রাণী এবং উদ্ভিদ আছে। তো প্রতিনিয়ত এই সংখ্যাটা বেড়ে চলছে। তো এই এত লক্ষ জীব প্রজাতি সম্পর্কে কোনো মানুষের পক্ষে একা জানা সম্ভব নয়। তাই বিজ্ঞানীরা চিন্তা করলো যে তাদের বৈশিষ্ট্য, তাদের বাসস্থান এর উপর বা খাদ্যাভ্যাসের উপর, তাদের চরিত্র, বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর তাদেরকে ভাগ করা হলো বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে স্তরে। তো এই স্তরকে ভাগ করতে যে বিজ্ঞানীরা 7টা মানে স্টেপের অবতারণা করালো, যেটাকে বলা হচ্ছে যে জীববিজ্ঞানের 7টি ধাপ, জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের 7টি ধাপ, শ্রেণীবিন্যাসের 7টি ধাপ। যার প্রথমটা হচ্ছে যে কিংডম, রাজ্য, পরেরটা ফাইলাম, পর্ব, তারপরটা হচ্ছে ক্লাস, শ্রেণী, এরপরটা হচ্ছে অর্ডার, গোত্র, তারপর হচ্ছে ফ্যামিলি, অর্ডার হচ্ছে বর্গ আর ফ্যামিলি হচ্ছে গোত্র, আর জিনাস হচ্ছে গণ এবং হচ্ছে স্পেসিস প্রজাতি। তাহলে এই 7টা ধাপ নিয়ে একটা জীবের শ্রেণীবিন্যাস করা হয় এবং তাকে বোঝা যায় যে সে কোন পর্বের প্রাণী এবং তার কি বৈশিষ্ট্য, সে কি খাবার খায়, সে কোন পরিবেশে বসবাস করে থাকে। ওকে, তাহলে আমরা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস নিয়ে একটু আলোচনা করবো বিস্তারিত। জীবের শ্রেণীবিন্যাস নিয়ে যখন আলোচনা করতে যাই তখন কথা চলে আসে যে কোন বিজ্ঞানী এই জিনিসটা নিয়ে আসছে। তো এখানে সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াসের নামটা না বলে নয়, কেননা তিনি অসংখ্য দিন বা অনেক বছর গবেষণা করে তিনি হচ্ছে এই জীবের শ্রেণীবিন্যাসের বিষয়গুলোকে উপস্থাপন করছেন। এবং আমরা জানি যে এই জীবের শ্রেণীবিন্যাসটা অল্প সময় অল্প পরিশ্রমে জানার জন্য একজন মানুষ সহজে যেন বুঝতে পারে যে এই প্রাণীটা কোন রাজ্যে কোন পর্বে বা কি উপকার এবং অপকার, সে কারণের জন্য তিনি এটা করছেন। তো তার সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে এখানে লেখা আছে যে শ্রেণীবিন্যাসের উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। 1735 খ্রিস্টাব্দে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে তিনি চিকিৎসা শাস্ত্রের উপর ওই বিশ্ববিদ্যালয়ে তিনি ডিগ্রি লাভ করেছেন এবং ওই বিশ্ববিদ্যালয়ে তিনি অ্যানাটমির অর্থাৎ ব্যবচ্ছেদ বিদ্যার অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। আমরা একটু বই দেখে এই জিনিসটা একটু করি। তো বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং বিশেষ করে ফুল ফল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাসে তার ছিল অনেক আগ্রহ। তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন, তাই তাকে শ্রেণীবিন্যাস বিদ্যার বা ট্যাক্সোনমির জনক বলা হচ্ছে। তাহলে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে এক কথায় বলতে গেলে যে অসংখ্য এই জীব প্রজাতিকে সহজেই সুশৃঙ্খল ভাবে অল্প সময়ে জানার জন্য আমরা তাদেরকে যে বর্গ, গোত্র, গুণ ইত্যাদি বিভক্ত করে থাকি এবং সহজে যেন আমরা জানতে পারি, বুঝতে পারি, এজন্য শ্রেণীবিন্যাস করাটা জরুরি বা দরকার বা করা হয়। এখন জীবজগতের শ্রেণীবিন্যাস আমরা এই টপিকটা এখন আছি। এখন জীবজগৎকে R.H. হুইটেকার 5টা রাজ্যে বিভক্ত করেন। কিসের উপর ভিত্তি করে এটা বিভক্ত করেন? তার আগে একটু আমি বলে নিই যে ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দী মানে হচ্ছে 1801 থেকে 1900 খ্রিস্টাব্দে এর মাঝামাঝি পর্যন্ত তিনি জীবের
জীবজগৎকে উদ্ভিদ এবং প্রাণী জগতে এই দুটি ভাগে ভাগ করেন। তাহলে ক্যারোলাস লিনিয়াস তোমার হচ্ছে জীবজগৎকে দুইটি ভাগে ভাগ করেন, একটা হচ্ছে উদ্ভিদ এবং একটা হচ্ছে প্রাণী। এখন কথা হচ্ছে যে বিজ্ঞানের অগ্রযাত্রায়, হ্যাঁ এই দুটি রাজ্যে ভাগ করেন, ঠিক আছে। বিজ্ঞানের অগ্রযাত্রায় বা বিবর্তন ধারায় বর্তমানে কোষের ডিএনএ, আরএনএ প্রকারভেদ। আরএনএ সাধারণত এখানে 4 থেকে 5 ধরনের আছে। ডিএনএ, তারপর জীবকোষের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এককোষী নাকি বহুকোষী এরকম, এবং কোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের উপর বা তথ্য উপাত্তের উপর ভিত্তি করে সর্বপ্রথম আর.এইচ. হুইটেকার এই জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করে। আর.এইচ. হুইটেকার তাহলে ডিএনএ, আরএনএ, কোষের সংখ্যা এই সব কিছুর উপর ভিত্তি করে আর.এইচ. হুইটেকার 1969 খ্রিস্টাব্দে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন বা 5 কিংডমে ভাগ করেন, তাই তাকে 5 রাজ্যের প্রবর্তক বলা হয়। এই 5টা রাজ্য কি? এক নম্বর রাজ্য হচ্ছে মনেরা, 2 নম্বর প্রোটিস্টা, 3 নম্বর হচ্ছে ফাঞ্জাই, 1 নম্বর হচ্ছে মনেরা, 2 নম্বর রাজ্য হচ্ছে প্রোটিস্টা, 3 নম্বর ফাঞ্জাই, 4 নম্বর প্লান্টি এবং 5 নম্বর অ্যানিমেলিয়া। জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করেন আর.এইচ. হুইটেকার 1969 খ্রিস্টাব্দে। কিসের উপর ভিত্তি করে? এই যে কোষের ডিএনএ, তারপর আরএনএ প্রকারভেদ, কোষের সংখ্যা এবং তাদের খাদ্যাভ্যাস, এই তথ্য উপাত্তের উপর ভিত্তি করে তিনি ভাগ করেন 1969 খ্রিস্টাব্দে। ওকে, এরপরে তার মোটামুটি 5 বছর পর দেখা যাচ্ছে যে বিজ্ঞানী লিন মার্গুলিস নামক একজন ব্যক্তি, তিনি দেখলেন যে 5টা রাজ্যেই যে সমস্ত জীব মানে উদ্ভিদ বা প্রাণী বসবাস করে, তো তাদের কারো কারো নিউক্লিয়াস ঠিকঠাক মানে সুগঠিত, আবার কারো কারো নিউক্লিয়াস সুগঠিত নয়। তো তিনি দেখলেন যে এর উপর ভিত্তি করে আমাদের একটি শ্রেণীবিন্যাস করা দরকার, মানে এই 5টা রাজ্যটাকে একটু আপডেট করা দরকার। তাহলে তিনি আপডেট করার জন্য নিয়ে গেলেন 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লিন মার্গুলিস। আচ্ছা, হ্যাঁ 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লিন মার্গুলিস এই 5টা রাজ্যকে একটু এডিশন করলেন। একটু এডিশন করে তিনি নিয়ে গেলেন 5টা রাজ্যকে 2টা সুপার কিংডম বা অধিশ্রেণীতে। আচ্ছা, এই 5টা রাজ্যকে নিয়ে গেলেন 2টি সুপার কিংডম 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লিন মার্গুলিস। তাহলে সুপার কিংডম 2টি কি? সুপার কিংডম 2টি হচ্ছে সুপার কিংডম 1 হচ্ছে প্রোকারিওটা, সুপার কিংডম 1 প্রোকারিওটা। এদের এই শব্দগুলোর আমি পরবর্তীতে একটু বর্ণনা দিচ্ছি। সুপার কিংডম 2 আছে যদি আমি বর্ণনা দিই যে স্যার প্রোকারিওটা এবং হচ্ছে ইউক্যারিওটা কি, আসলে আমি এটা একটু বর্ণনা দিচ্ছি। প্রোকারিওটা, প্রো মানে হচ্ছে
এটা এগুলো গ্রিক শব্দ। প্রো হচ্ছে আগের, মানে প্রোকে যদি ইংরেজি করি তাহলে আসে হচ্ছে বিফোর। বিফোর, হ্যাঁ বিফোর বিফোর। তাহলে প্রোকে করলে আসে বিফোর। বিফোর মানে হচ্ছে পূর্বে, পূর্বের বা আগের। আর ক্যারিয়ন, ক্যারিওটা সরি ক্যারিওটা থেকে, ক্যারিওটার ইংরেজি হচ্ছে ক্যারিয়ন, সরি ক্যারিওটা হচ্ছে ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। আচ্ছা, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রো মানে হচ্ছে বিফোর মানে পূর্বের, আর ক্যারিওটা, এই ক্যারিওটাকে যদি আমি একটু ইংরেজি নিয়ে যাই তাহলে হচ্ছে ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে হচ্ছে ক্যারিয়ন থেকে আবার নিউক্লিয়াস আসছে, তো পূর্বের নিউক্লিয়াস। অ্যাকচুয়ালি এটার সর্বশেষ কথাটা জানালো হচ্ছে যে পূর্বের নিউক্লিয়াস মানে আগের নিউক্লিয়াস, মানে হচ্ছে যে আদি নিউক্লিয়াস। যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে, মানে যে সমস্ত জীবের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাদেরকে আদি কোষ বলা হয় বা প্রোক্যারিওটা বলা হয়, বা ওই কোষগুলোকে বলা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এখন কথা হচ্ছে যে স্যার তার যদি নিউক্লিয়াস সুগঠিত নাই হয়, এইখানে কি ধরনের নিউক্লিয়াস থাকবে, ওই নিউক্লিয়াসের দেখতে আসলে কেমন হইতে পারে? ওই নিউক্লিয়াসের দেখতে এরকম হবে যে শুধুমাত্র ক্রোমাটিন জালিকা থাকবে, আর আর থাকবে হচ্ছে রাইবোজোমের দানা। কোন ধরনের নিউক্লিয়ার আবরণী কিংবা নিউক্লিওলাস এই কোষে অনুপস্থিত বা থাকবে না। তাহলে এই প্রোক্যারিওটিক বা প্রোক্যারিওটা মানে হচ্ছে যে যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ যাদের নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন এগুলো অনুপস্থিত থাকবে, প্লাস অন্যান্য তাদের কোষে অন্যান্য যে সাইটোপ্লাজমিক যে অর্গানেলগুলো দেখা যাচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এই জিনিসগুলো নেই, থাকবে না। তাহলে সুগঠিত নিউক্লিয়াস বিহীন যারা, তাদের বৈশিষ্ট্যটা হচ্ছে যে এদের ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম থাকবে বা ক্রোমাটিন জালিকা থাকবে, এবং থাকবে হচ্ছে রাইবোজোমের দানা। আচ্ছা, তাহলে প্রোক্যারিওটিক মানে আদি নিউক্লিয়াস বিশিষ্ট। তাহলে এই প্রোক্যারিওটিক তিনি দেখলেন বিজ্ঞানী লিন মার্গুলিস প্রোক্যারিওটাতে নিয়ে আসলেন কেবলমাত্র একটি রাজ্য, রাজ্য নাম্বার 1, এটা হচ্ছে মনেরা। মনেরাতে যে সমস্ত জীব বা অণুজীব বসবাস করে তাদের নিউক্লিয়াস সুগঠিত নয়। তাহলে আমরা পেয়ে গেলাম যে তিনি এই প্রোক্যারিওটা সুপার কিংডমের মধ্যে একটি রাজ্যকে অন্তর্ভুক্ত করলেন, 5টার মধ্যে একটি রাজ্যকে অন্তর্ভুক্ত করলেন, সেটা হচ্ছে মনেরা। আচ্ছা, মনেরা। এখন হচ্ছে ইউক্যারিওটা কি? ইউক্যারিওটা গ্রিক, ইউক্যারিওটা, ইউ মানে হচ্ছে যে গুড, ইংরেজি মানে কি ভালো, আর ক্যারিওটা ইকুয়াল ক্যারিয়ন ইকুয়াল দেখা যাচ্ছে নিউক্লিয়াস, সেম ওইটার যা এটাতে। তাহলে এটা সর্বশেষ নিউক্লিয়াস, ভালো নিউক্লিয়াস, গুড নিউক্লিয়াস মানে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। অর্থাৎ যে সমস্ত প্রাণীর কোষের নিউক্লিয়াস সুগঠিত, তার মানে ওই নিউক্লিয়াসে দেখা যাচ্ছে যে, আমি একটু জায়গায় দিই, ওই নিউক্লিয়াসে দেখা যাচ্ছে যে ক্রোমাটিন জালিকা আছে, উপরে যে আবরণটা দিলাম সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ, আবার মাঝে আছে হচ্ছে রাইবোজোমের দানা, তার মাঝে আছে সবচেয়ে ক্ষুদ্র এবং গোলাকার একটা অংশ যার নাম হচ্ছে নিউক্লিওলাস। এটা পুরোটাই একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরের যে আবরণটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার ঝিল্লি, আর মাঝখানে যে অংশ আছে, যে দানার মতন যে অংশগুলো আমরা দেখছি সেটা রাইবোজোম দানা, যেটা এটা এখানে ছিল আদি কোষের নিউক্লিয়াসে ছিল। মাঝখানে আছে হচ্ছে নিউক্লিয়াস, আর যে ফাঁকা স্থানটা আমরা দেখতেছি, ফাঁকা স্থান নাম হচ্ছে কি নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। আচ্ছা, তো এই এছাড়াও এটা হচ্ছে নিউক্লিয়াস। এছাড়াও
প্রকৃতকোষীর বা ইউক্যারিওটাদের আরো যে সাইটোপ্লাজমিক বা কোষীয় অঙ্গাণুগুলো সবগুলোই উপস্থিত, যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, তারপর হচ্ছে সেন্ট্রোল, তারপর দেখা যাচ্ছে যে লাইসোজোম, তারপর মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এই সব কিছুই উপস্থিত। আচ্ছা, তাই এরা প্রকৃতকোষী। তাহলে ইউক্যারিওটাতে পড়লো কয়টি রাজ্য? পরবর্তীতে পড়লো 4টা রাজ্য। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল, আমি বৈশিষ্ট্য পরে বর্ণনা করছি। তাহলে এখানে বোঝা গেল যে পুরো জীবজগৎকে প্রথমে আর.এইচ হুইটেকার 1969 খ্রিস্টাব্দে 5টি রাজ্যে ভাগ করেন। এরপরে বিজ্ঞানী লিন মার্গুলিস 1974 খ্রিস্টাব্দে এটাকে একটু এডিশন করে এই 5টা রাজ্যকে 2টি সুপার কিংডমে নিয়ে গেছেন। সুপার কিংডম 1 হচ্ছে প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা। তোমরা জানোই, কিন্তু তারপরে আমি বলে দিচ্ছি, আসলে বই দেওয়া আছে। প্রোক্যারিওটাতে একটি রাজ্য আছে, হচ্ছে মনেরা, আর ইউক্যারিওটাতে আছে হচ্ছে 4টি রাজ্য। একটা হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। এখন আমরা বিস্তারিত মনেরার বৈশিষ্ট্যগুলো জানবো এবং এখানে কোন ধরনের অণুজীব বা জীবের বসবাস এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মনেরা আসলে মনো বলতে হচ্ছে এক বোঝাই, মনোসিলেবল বা মনোস্যাকারাইড, এগুলো কোয়ান্টিটি একই হয়। আর মনেরা দিয়ে আমরা বোঝাচ্ছি যে যারা সাধারণত এককোষী অথবা কিছু কিছু ক্ষেত্রে আবার অকোষী। তাহলে মনেরার বৈশিষ্ট্য কি, যদি আমরা একটু বইয়ের ভাষায় পড়াই, এরা এককোষী ফিলামেন্টাস, এরা এককোষী এবং এরা ফিলামেন্টাস, মানে একটা কোষের পর আরেকটা কোষ, একটা কোষের পর আরেকটা কোষ, এইভাবে এরা যে আকৃতির একটা সূত্রাকার আকৃতি যে গঠন করে সেটাকে বলা হচ্ছে ফিলামেন্ট। যেমন হতে পারে স্যার, কিরকম হতে পারে, এরকম একটা কোষ, এরকম একটা কোষ, এরকম একটা কোষ, এরকম কোষ, যে একটা কোষের পর আরেকটা কোষ যে চেইন আকৃতির যে গঠন, এটাকে বলা হচ্ছে ফিলামেন্ট। তাহলে এরা এককোষী এবং এরা ফিলামেন্টাস। ওকে, তারপরে কি, এরা কলোনিয়াল কথাটার অর্থ হচ্ছে যে এরা সংঘবদ্ধ হয়ে বসবাস করে থাকে, অর্থাৎ এককভাবে এরা বসবাস করতে পারে না, কয়েকজন মিলে এরা বসবাস করে। আচ্ছা, মানে কলোনি আকারে, গ্রাম আকারে। এরপর কি আছে, এদের কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন নেই। আচ্ছা, যেটা আমি একটু আগে পড়ালাম। এরপর দেওয়া আছে যে কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু ইত্যাদি নাই, কিন্তু রাইবোজোম আছে। তার মানে আমরা বুঝলাম যে স্যার এই প্রোক্যারিওটা অর্থাৎ মনোরা রাজ্যের জীবদের তোমার হচ্ছে রাইবোজোম আছে এবং নিউক্লিয়ার রেটিকুলাম থাকে, নিউক্লিয়ার মেমব্রেন নাই, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, নিউক্লিওলাস তো অবশ্যই নেই, তারপর যে কোষীয় যে অঙ্গাণুগুলো আছে সেগুলো অনুপস্থিত। ওকে, তারপরে কি আছে, কোষ দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে, কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। কিছুটা অ্যামাটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, যে সরাসরি একটা কোষ থেকে 2টা কোষের সৃষ্টি। তার মানে এই একটা কোষ থেকে সরাসরি 2টা কোষের সৃষ্টি, কোনো ধরনের কোনো জটিল মাধ্যম ছাড়াই। তাই এই কোষ বিভাজনটাকে বলা হচ্ছে যে অ্যামাটোসিসের সঙ্গে তুলনা করা হয়, অনেক সময় বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। ওকে, আমার মনে হয় একটু বলে নেওয়া উচিত যে নিউক্লিয়ার রেটিকুলাম কি। নিউক্লিয়ার রেটিকুলাম আসলে যে প্যাঁচানো যে বস্তুটা ছিল, এটা কিন্তু ডিএনএ বা আরএনএ ধারক এবং বাহক, অর্থাৎ জেনেটিক বস্তু বহন করে। আর রাইবোজোমটা কি করে, যে পাশে রাইবোজোম আছে জানার মতন, এই রাইবোজোমটা আসলে প্রোটিন সিনথেসিস করে থাকে, বা একটা কোষে যতখানি প্রোটিন দরকার হয় এই প্রোটিন তৈরি করে এবং সে অনুযায়ী সে কাজ করে। ওকে, তারপর কি আছে বৈশিষ্ট্য যদি আমরা বলি, প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে, অর্থাৎ এরা এই সমস্ত প্রাণী ব্যাকটেরিয়া, তারপর হ্যাঁ এটা না, এটা কিন্তু ব্যাকটেরিয়া,
আর এটা কিন্তু নীলাভ সবুজ শৈবাল বা নষ্ট বৈজ্ঞানিক নাম, সাইন্টিফিক নেম, এই জন্য দাগি থাকতে হচ্ছে। যাই হোক, এটা কিন্তু নীলাভ সবুজ শৈবাল, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে এরা শোষণ পদ্ধতিতে খাদ্য সংগ্রহ করে নেয়, অর্থাৎ কিছুটা পরজীবীর মতো আচরণ করে। মানে হচ্ছে এরা অন্য কারো শরীরের উপর আশ্রয় নেয় এবং সেখান থেকে খাদ্য শুষে নেয় শোষণ অঙ্গের সাহায্যে। শোষণ পদ্ধতিতে খাদ্য সংগ্রহ করে থাকে। তবে কেউ কেউ ফটোসিনথেটিক বা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে থাকে। যেমন আমরা যদি বলি, একটু উদাহরণ দিই যে স্যার নষ্টককে কিন্তু বলা হচ্ছে যে দেওয়া আছে যে নীলাভ সবুজ শৈবাল। তার নীলাভ সবুজ শৈবাল মানে কি? নীল রঙের সবুজ শৈবাল, অর্থাৎ নীল রঙের সবুজ। এই সবুজ কথাটার অর্থই হচ্ছে যে নীলাভ সবুজ। এই সবুজ কথাটার অর্থটাই হচ্ছে যে এর মাঝে ক্লোরোপ্লাস্ট আছে। সবুজ কথাটার অর্থই হচ্ছে যে এর মাঝে ক্লোরোপ্লাস্ট আছে, আর ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে কি? ক্লোরোফিল নামক এক ধরনের পিগমেন্ট, সবুজ বর্ণকণা। এই বর্ণকণিকা মানে হচ্ছে ক্লোরোফিল থাকার জন্য তাহলে কি হয়? সে খাদ্য তৈরি করতে পারে। তাই বলা যাচ্ছে যে অনেক সদস্য, মনের অনেক সদস্য শোষণ পদ্ধতিতে পরজীবীর মতো আচরণ করে থাকে, পরভোজীর মতো আচরণ করে থাকে। আবার কিছু কিছু সদস্য ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার প্রস্তুত করে থাকে। যেমন নীলাভ সবুজ শৈবাল। সবুজ কথাটার অর্থই আমরা বুঝবো যে এখানে ক্লোরোফিল থাকবে, ক্লোরোপ্লাস্ট আছে, প্লাস্টিড আছে, প্লাস্টিডের ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল অঙ্গাণু আছে যার সাহায্যে সে খাদ্য প্রস্তুত করে থাকে। ওকে, উদাহরণ হিসেবে নীলাভ সবুজ শৈবাল, নস্টক, আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, তাহলে এটা হচ্ছে মনের রাজ্যের বৈশিষ্ট্য। তাহলে মনের রাজ্যের বৈশিষ্ট্য যদি আমরা এক কথায় একটু বলি যে এরা হচ্ছে কি? এরা এককোষী, এরা ফিলামেন্টাস, এরা কলোনিয়াল, এবং এদের কোষে কোনো নিউক্লিয়ার মেমব্রেন এছাড়া কোষীয় অঙ্গাণু, তোমার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু ইত্যাদি নেই। কিন্তু কোষে শুধুমাত্র ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম এবং রাইবোজোমের দানা আছে। ওকে, এছাড়া এদের মধ্যে কোনো কোনো সদস্য শোষণ পদ্ধতিতে খাদ্য সংগ্রহ করে থাকে, আবার কেউ কেউ ফটোসিনথেটিক প্রক্রিয়ায় বা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার প্রস্তুত করে। যেমন নীলাভ সবুজ শৈবাল, নষ্টক, এবং হচ্ছে ব্যাকটেরিয়া, এরা এককোষী। ওকে, এটা হচ্ছে মনে রাখা গেল। তাহলে আমরা পড়লাম কিন্তু বিজ্ঞানী লিন মার্গুলিসের সুপার কিংডম 1 এর ইউক্যারিওটা সুপার কিংডমের রাজ্য নাম্বার 1, এটা হচ্ছে মনে রাখ। এখন বাকি যে 4টা রাজ্য নিয়ে বলবো সেগুলো সবই কিন্তু সবার নিউক্লিয়াসে কিন্তু সুগঠিত, অর্থাৎ হচ্ছে ইউক্যারিওটা সুপার কিংডমের তারা হচ্ছে 4টা রাজ্য। মনে রাখার সময় প্রতিষ্ঠা হচ্ছে যে একটু উন্নত। তার আগে আমি একটু বলে নিই যে আমরা বাম থেকে যত ডান দিকে যাব তত উন্নত প্রাণী পাবো বা উন্নত বৈশিষ্ট্যের রাজ্য পাবো, উন্নত প্রাণী পাবো। যেমন এর আগে কি ছিল? এর আগে ছিল হচ্ছে মনেরা ছিল, তারপর প্রতিষ্ঠা আছে, তারপর কি আছে? ফানজাই, তারপর হচ্ছে প্লান্টি, তারপর হচ্ছে অ্যানিমেলিয়া। আমরা যত বাম থেকে ডান পাশে যাব তত উন্নত প্রাণী পাবো, উন্নত বৈশিষ্ট্যের প্রাণী পাবো, মানে কি? উন্নত রাজ্য পাবো। এবং উপর থেকে যত নিচে আসবো তত হচ্ছে উন্নত প্রাণী পাবো। স্যার, উপর থেকে নিচে আসলে কিভাবে উন্নত প্রাণী পাওয়া যায়? বিষয় হচ্ছে আমরা যখন যে 9টা যে পর্ব আছে প্রাণী জগতের, ওই 9টি পর্বের মধ্যে প্রথমে কি আছে? পরিফেরা ছিল না? পরিফেরার চাইতে একটু উন্নত কি আছে? নিডারিয়া। তারপর কি আছে? প্লাটিহেলমিনথেস। তারপর হচ্ছে মলাস্কা, তারপর হচ্ছে অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, করডাটা। তো আস্তে আস্তে সবার শেষে কি থাকলো? করডাটা থাকলো না, সবার নিচে। তার মানে উপর থেকে ক্রমান্বয়ে নিচে আসলে আমরা উন্নত প্রাণী পাচ্ছি, উন্নত বৈশিষ্ট্য পাচ্ছি, এবং বাম থেকে ডানে গেলেও, বাম থেকে ডান দিকে গেলেও উন্নত প্রাণী পাচ্ছি, এইভাবে আর কি। তাহলে প্রতিষ্ঠা মনের চাইতে তুলনামূলকভাবে উন্নত। ওকে, তাহলে আমরা বৈশিষ্ট্য যদি বলি, এর আগে
আমরা বর্ণনা দিতে দিতে নামগুলো জানবো। আচ্ছা, প্রোটিস্টা। এই প্রোটিস্টার বৈশিষ্ট্য কি? প্রোটিস্টার বৈশিষ্ট্য হচ্ছে যে এরা, তার আগে বলে নেই যে এরা কিন্তু এখন ইউক্যারিওটের রাজ্য, মানে সুপার কিংডম, ইউক্যারিওটের সুপার কিংডম শুরু হলো। ইউক্যারিওটের সুপার কিংডমের রাজ্য নাম্বার 2 প্রোটিস্টা। ওকে, এরা এককোষী এবং বহুকোষী, তার মানে এরা হচ্ছে এককোষী হতে পারে আবার বহুকোষীও হতে পারে। ওকে, এর রাজ্যের সদস্যরা একক বা কলোনিয়াল, আর এককভাবে বসবাস করে আবার দলবদ্ধ হয়েও বসবাস করে, মানে কলোনি আকারে। ফিলামেন্টাসও আছে। আচ্ছা, এদের ফিলামেন্টাস 100% সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী এরা। কোষে ক্রোমাটিন বস্তু থাকবে, নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে। আচ্ছা, কোষে ক্রোমাটিন বস্তুটা, তার মানে কি? কোষে এই যে ক্রোমাটিন বস্তুটা নিউক্লিয়ার পর্দা দ্বারা, মানে কি নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত অবস্থায় থাকে। ওকে, ক্রোমাটিন বস্তুতে ডিএনএ থাকবে, আরএনএ থাকবে এবং প্রোটিন থাকবে। ওকে, প্রোটিন থাকা মানেই কিন্তু রাইবোজোমের সংস্পর্শ, মানে রাইবোজোম বিশিষ্ট ব্যাপার একটা। কোষের সকল ধরনের অঙ্গাণু থাকবে, অর্থাৎ ম্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, সেন্ট্রিওল, লাইসোজোম ইত্যাদি সব কিছু আছে। খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেটিক প্রক্রিয়ায় এরা করে থাকে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, এই যে একটা ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে থাকে এদের। গুরুত্বপূর্ণ কথা, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন ঘটে থাকে এবং যৌন জনন কিন্তু হয়। সেটা আবার কি? সেটা হচ্ছে কনজুগেশন প্রক্রিয়ায়। কনজুগেশনটা আবার কনজুগেশন হচ্ছে জৈবনিকভাবে ভিন্ন। ওকে, জৈবনিকভাবে ভিন্ন, আমি কথাটা লিখি। জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগত এক। জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরকম দুইটা গ্যামেটের মিলনকে বলা হচ্ছে কনজুগেশন বা কনজুগেশন। তো জৈবনিকভাবে ভিন্ন মানে কি? জৈবনিকভাবে ভিন্ন মানে হচ্ছে যে অ্যামিবা এক ধরনের, অ্যামিবার শরীরের মধ্যে এক ধরনের কাজ করে, এক ধরনের কার্যপ্রণালী সংগঠিত হয়। আবার এটার নাম হচ্ছে ডায়াটম। প্যারামেসিয়াম, অ্যামিবা, ডায়াটম এবং হচ্ছে প্যারামেসিয়াম। তাহলে অ্যামিবা, ডায়াটম এবং প্যারামেসিয়ামের শরীরের মধ্যে কিন্তু যে কার্যাবলীগুলো সম্পন্ন হয় বা জৈব রাসায়নিক যে ক্রিয়াকর্ম হয় সেগুলো কিন্তু প্রত্যেকটির ভিন্ন। এটা বলা হচ্ছে যে জৈবনিকভাবে ভিন্ন, তার মানে এদের শরীরের মধ্যে ক্রিয়া বিক্রিয়াগুলো ভিন্ন, বাট এরা গঠনগতভাবে কিন্তু প্রায় এক, অর্থাৎ এককোষী বা এরা হচ্ছে বহুকোষী হয়। আবার কোষে দেখা যাচ্ছে যে সকল ধরনের অঙ্গাণু যেগুলো থাকার দরকার সেগুলো থাকে। তাহলে এই যে গঠনগতভাবে একই হলো এবং তারা ভিন্ন ভিন্ন কার্যপ্রণালী সংগঠিত হয়। কেমন? যেমন হচ্ছে যে এরা দেখা যাচ্ছে ঘনপদের আকারে যায়। এদের আবার দেহে অনেক সূত্রাকার যে অংশগুলো আছে হচ্ছে এই যে জিনিসগুলো আছে তোমার হচ্ছে কি বলে, ফাইবারের মতন যে জিনিসগুলো আছে, অর্থাৎ হচ্ছে এটাকে বলা হচ্ছে যে অনেক সময় আমরা বলে থাকি সিলিয়া বলে থাকি, যে সিলিয়ার সাহায্যে সে চলাফেরা করতে পারে, আবার এই ক্ষণপদের সাহায্যে চলাফেরা করতে পারে। তো এই যে সিলিয়া, ক্ষণপদ বা ফ্লাজেলা, এদের সাহায্যে যদি চলাফেরা করতে পারে, তার মানে এদের কার্যপ্রণালীগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে কিন্তু গঠনগতভাবে একটাই বলা হচ্ছে। কতটা তাৎপর্য হচ্ছে এটাই। তাহলে কি হলো যে এই ধরনের যৌবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরকম দুইটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রসেস বা মিলনের মাধ্যমে যে যৌন সম্পন্ন হয় সেটা হচ্ছে কনজুগেশন। আচ্ছা, এদের কোনো ভ্রূণ গঠিত হয় না, এই দিক থেকে এর একটু অনুন্নত। উদাহরণ হিসেবে থাকবে কি? অ্যামিবা থাকবে, ডায়াটম থাকবে এবং প্যারামেসিয়াম। এই প্যারামেসিয়ামটা সাধারণত বইয়ে নাই, যেহেতু লেখা আছে সেহেতু আমি বলে দিচ্ছি। প্যারামেসিয়ামটা কিছুটা দেখতে স্যান্ডেলের তলার মতো এর আকৃতি। তাহলে আমি প্যারামেসিয়াম এককোষী এবং বহুকোষী শৈবাল, এই প্রোটিস্টা রাজ্যের বাসিন্দা। ওকে, রাজ্য নাম্বার 3 কিংডম।
ফানজাই, ফানজাইয়ের কথা যখনই আসে তখনই আমাদের একটা কথা প্রথমে চলে আসে যে আমাদের যত স্কিন প্রবলেম হয় বা ডার্মাল ইনফেকশন হয় তো সাধারণত এই রাজ্যের বাসিন্দাদের কারণেই হয়, অর্থাৎ যেগুলোকে আমরা বলি যে ছত্রাকজনিত যে সমস্ত রোগ। আচ্ছা, তো ফানজাইয়ের মধ্যে কিছু চমৎকার প্রাণী আছে যারা আমাদের অনেক উপকার করে, আবার যারা অনেক ক্ষতি করে। তাহলে এদের বৈশিষ্ট্য একটু জানা দরকার। এটাই সেই যার নাম হচ্ছে পেনিসিলিয়াম। আর এটার নাম হচ্ছে মাশরুম, সরি এটার নাম হচ্ছে ইস্ট মাশরুম এরা। মাশরুম এছাড়াও আছে হচ্ছে ব্যাঙের ছাতাও আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে পেনিসিলিয়াম, এরপর আছে হচ্ছে ইস্ট, এরপর হচ্ছে মাশরুম বা এটাকে অ্যাগারিকাস বলা হয়। এগুলো সবাই ফানজাই রাজ্যের বাসিন্দা। এদের বৈশিষ্ট্য নিয়ে যদি আমি বলি যে এরা অধিকাংশ স্থলজ, মৃতজীবী বা পরজীবী, অর্থাৎ এরা মৃতজীবী হিসেবে বসবাস করে অনেকের উপরে। আবার দেখা যাচ্ছে খাদ্য, বাসস্থান এবং আশ্রয়ের জন্য অন্য কোনো গাছের গুঁড়ি বা পাথর বা স্যাঁতসেঁতে জায়গা, এই সমস্ত জায়গায় এরা অনেক সময় জন্মগ্রহণ করে থাকে। দেহে এককোষী অথবা মাইসেলিয়ামটা কি? মাইসেলিয়াম হচ্ছে সরু সুতার মতন যে অংশটা দেখা যায়, এটা হচ্ছে মাইসেলিয়াম এর গঠন। এগুলোর নিউক্লিয়াস সুগঠিত, অবশ্যই নিউক্লিয়াস সুগঠিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বা হাইলাইট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এদের কোষের প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। কাইটিনটা কি? কাইটিনটা হচ্ছে শ্বেতসার বা এক ধরনের স্টার্চ। আচ্ছা, স্টার্চ। তো এদের কোষের প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। এরপর খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে থাকে, অর্থাৎ এরাও অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ কিছুটা মনেরা রাজ্যের যে বাসিন্দাগুলো আছে তাদের মতো শোষণ পদ্ধতিতে ঘটে থাকে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, একদম 2 নম্বর কথা, ইম্পর্টেন্ট কথা, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত বলেই এদের ক্লোরোফিল নাই, আর ক্লোরোফিল না থাকার জন্য এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই এদেরকে বলা হয় পরজীবী, পরভোজী। আবার ইংরেজিতে বলা হচ্ছে হেটেরোট্রফিক। এরাই হেটেরোট্রফিক। তাহলে এদের শরীরে কোনো ক্লোরোফিল নাই, ক্লোরোফিল না থাকার জন্য এরা খাদ্য প্রস্তুত করতে পারে না, আর খাদ্য প্রস্তুত করতে না পারার জন্য এদেরকে বলা হচ্ছে যে পরভোজী এবং হেটেরোট্রফিক। ওকে, তারপর কি আছে? হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, অর্থাৎ এক সেট বিশিষ্ট ক্রোমোজোম দিয়ে এদের বংশবৃদ্ধি হয়ে থাকে। উদাহরণ হিসেবে কি আছে? ইস্ট, তারপর আছে হচ্ছে পেনিসিলিয়াম, ইস্ট আছে, পেনিসিলিয়াম আছে এবং অ্যাগারিকাস, মাশরুম আমি বলে থাকি, এগুলো আছে যেটাকে আমরা অনুষ্ঠান ব্যাঙের সাথে বলি। তাহলে এটা হচ্ছে ফানজাই রাজ্যের বাসিন্দা, এরা ডার্মাল প্রবলেম সৃষ্টির জন্য দায়ী। আবার এই পেনিসিলিয়াম থেকে কিন্তু বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং
অ্যান্টিবায়োটিক, জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরি করছিলেন। এদের উপকারী এবং অপকার দুটা ভূমিকাই আছে। 4 নম্বর রাজ্য, রাজ্য নম্বর 4, এর নাম হচ্ছে প্লান্টি। তো প্লান্টি থেকে কি আমরা বুঝতে পারি আসলে, যদি আমি একটু বর্ণনা দিই। প্ল্যান্ট চারা গাছ, প্ল্যান্ট চারা গাছ, চারা গাছ থেকে কি হয়? ট্রি, মানে হচ্ছে গাছ হয়, চারা গাছ। স্যার যদি চারা গাছই হয় তাহলে প্ল্যান্টটা কি আসলে? প্ল্যান্টটা কি তাহলে গাছের বড় গাছ? না, আসলে যে সমস্ত সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, প্রোফিল বিশিষ্ট উদ্ভিদ আছে সবাই প্রায় হচ্ছে প্লান্টি রাজ্যের বাসিন্দা বা প্লান্টি রাজ্যে অন্তর্ভুক্ত জীব। তাহলে প্লান্ট থেকে স্যার প্লান্টিতে আমরা বুঝতে পারি যে এই রাজ্যে গাছ আছে, উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন গাছ আছে। ওকে, আমরা হচ্ছে প্লান্টি নিয়ে একটু পড়াশোনা করি। এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত শালক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান বলতে এদের যে শরীরের মধ্যে যে টিস্যুগুলো আছে, বিশেষ করে খনিজ লবণ পরিবহন, খাদ্য তৈরি এবং পানি পরিবহন, এক্সপোর্ট ট্রান্সপোর্ট করার জন্য যে সমস্ত টিস্যু থাকার দরকার, তাদের মধ্যে হচ্ছে জাইলেম আছে, তারপর হচ্ছে ফ্লোয়েম আছে। এরা হচ্ছে ভাস্কুলার বান্ডল গঠন করে থাকে জটিল টিস্যুর মধ্যে। তো এই সমস্ত টিস্যুগুলোই এদের উন্নত বৈশিষ্ট্য দান করছে। তাহলে এই টিস্যুগুলো এদের বিদ্যমান, অর্থাৎ জটিল টিস্যু বিদ্যমান। তারপর কি আছে? এদের ভ্রূণ সৃষ্টি হয়। তার মানে হ্যাপ্লয়েড স্পোর থেকে ডিপ্লয়েড স্পোর, তার মানে সেখান থেকে আবার ভ্রূণ তৈরি হয়। ওকে, মানে ছোট্ট বাচ্চার পূর্বে অবস্থা, একদম ছোট্ট যে অংশ থেকে প্রাণের সূচনা হয়, এটা হচ্ছে ভ্রূণ। ওকে, মানে ভ্রূণ মানে হচ্ছে যে ছোট্ট বাচ্চা কেবল তার জীবন শুরু হবে, এই অবস্থাটা হচ্ছে ভ্রূণ। তাহলে এখানে ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। আচ্ছা, ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। প্রধানত এরা স্থলজ, এরা স্থলজ হইলেও অসংখ্য প্রজাতির জীব আছে, মানে উদ্ভিদ আছে যারা হচ্ছে পানিতে বসবাস করে থাকে। আচ্ছা, এদের যৌন জনন অ্যানাসোগ্যামাস। অ্যানাসোগ্যামাসটা কি? এদের যৌন জনন অ্যানাসোগ্যামাস। আচ্ছা, অ্যানাসোগ্যামাসটা কি? আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুইটা গ্যামেটের যে মিলনের মাধ্যমে যে যৌন সম্পন্ন হয় সেটাই হচ্ছে অ্যানাসোগ্যামাস। তার মানে আমরা বুঝতে পারলাম যে আকার, আকৃতি এবং ভিন্নধর্মী পার্থক্য বিশিষ্ট দুইটি গ্যামেটের যে মিলন বা মিলনের মাধ্যমে যৌন সম্পন্ন হয় সেটা হচ্ছে অ্যানাসোগ্যামাস। ওকে, তাহলে আমরা জেনে গেলাম যে এরা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট শালক সংশ্লেষণকারী উদ্ভিদ বা জীব। তো এদের দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তারপর বলা আছে যে প্রধানত স্থলজ হইলেও অসংখ্য প্রাণী আছে যারা হচ্ছে জলে বসবাস করে থাকে। এদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ডিপ্লয়েড অর্থাৎ ভ্রূণ সৃষ্টি হয়, ভ্রূণ সৃষ্টি হওয়ার পর ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। এদের যৌন জনন অ্যানাসোগ্যামাস প্রকৃতির। এবং উদাহরণ যদি আমরা বলি যে উন্নত সকল উদ্ভিদ, সবুজ উদ্ভিদ। রাজ্য নম্বর 5, জীবের শ্রেণীবিন্যাসে এখন আছে। তিনটাই থেকে গেছিল। আচ্ছা, 5 নম্বর হচ্ছে যে অ্যানিমালিয়া, 5 নম্বর রাজ্য, অর্থাৎ ছুটে এবং লিন মার্গুলিসের সাপেক্ষে তারা যে শ্রেণীবিন্যাস করেছিল, সর্বশেষ রাজ্যটা হচ্ছে অ্যানিমালিয়া। তো অ্যানিমালিয়া কথাটা যখন আসে তখন আমরা কি বুঝতে পারি? অ্যানিম্যাল মানে কি? প্রাণী। তো প্রাণী মানে কি? অ্যানিমালিয়া, তার মানে এই অ্যানিমালিয়াতে কিন্তু সমস্ত প্রাণীর বসবাস, অর্থাৎ অ্যানিমেলের রাজ্যে সমস্ত প্রাণী থাকবে যাদের শরীরের কোনো হচ্ছে কি বলে যে
কোষ প্রাচীর থাকবে না, প্রাণী কোষের বৈশিষ্ট্য, কোষ প্রাচীর থাকবে না, প্লাস্টিক থাকবে না। তারপর দেখা যাচ্ছে যে এদের কোষে হচ্ছে কোষ গহ্বরও তেমন থাকবে না, থাকলেও সেটা অনেক ছোটো থাকবে। আচ্ছা, তো আমরা জানবো একটু অ্যানিমেলি নিয়ে। এরা নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী, এরা নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী। হ্যাঁ, ঠিক আছে। এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর নাই। তাহলে জড় কোষ প্রাচীর কার বৈশিষ্ট্য? জড় কোষ প্রাচীর হচ্ছে প্ল্যান্টি রাজ্যের সদস্যদের বৈশিষ্ট্য, উদ্ভিদের। কেননা কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। তাহলে প্রাণী অ্যানিমালিয়া, এই অ্যানিমালিয়া রাজ্যের বাসিন্দাদের কোষে কোনো জড় কোষ প্রাচীর নেই। তার মানে কোষ প্রাচীর নেই মানে হচ্ছে এদের কোষ ঝিল্লি বিদ্যমান। ওকে, তারপর আছে কি প্লাস্টিড নাই, কারণ প্লাস্টিড তাদের থাকবে যারা খাদ্য তৈরি করতে পারবে। তো এদের তো প্লাস্টিড নাই, একদমই নাই। এর তো এমনিতেই তো এরা হচ্ছে, এখানে একটা কথা মনে গেল, প্লাস্টিড না থাকার জন্য জড়কোষ প্রাচীর নাই। আবার কি প্লাস্টিড নেই, আর একটা কি কোষ গহ্বর নাই। তাহলে এদের কোষে জড় কোষ প্রাচীরও নাই, প্লাস্টিডও নাই এবং কোষ গহ্বর নাই। গুরুত্বপূর্ণ এখানে পয়েন্টটা হচ্ছে যে প্লাস্টিড নেই। তাহলে কি হলো? প্লাস্টিডের মধ্যে থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিডের মধ্যে থাকবে হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকবে কি ক্লোরোফিল। এই ক্লোরোফিল কি করে? ক্লোরোফিল পাতায় থাকে। ক্লোরোফিলটা সাধারণত কার্বন ডাইঅক্সাইড নিবে, তারপর নিবে হচ্ছে পানি নিবে, ঠিক আছে না? তারপর নিবে হচ্ছে কি সূর্যের আলো। এত কিছু নিয়ে কিন্তু সে ফটোসিনথেসিস ঘটায়। তো আসলে প্রাণীতে কি ফটোসিনথেসিস হয়? তখনই হয় না। তার মানে সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তাহলে আমরা বলতে পারি যে স্যার এখানে প্লাস্টিড না থাকার জন্য তার শরীরে ক্লোরোপ্লাস্ট নাই, এবং সেই ক্লোরোপ্লাস্ট না থাকার জন্য সেখানে ক্লোরোফিল নামক অঙ্গাণু নেই, যার কারণে সেখানে ফটোসিনথেসিস হয় না। তার মানে সালোক সংশ্লেষণ হয় না বলে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাই এদেরকে বলা হচ্ছে কি হেটেরোট্রফিক, অর্থাৎ এরা ফাঞ্জাই রাজ্যের বাসিন্দাদের মতন কিছুটা। তার মানে এই সমস্ত কিছু থাকে না, ফটোসিনথেসিস হয় না বলে, ফটোসিনথেসিস বা বাংলাদেশ সালোক সংশ্লেষণ, তাহলে ফটোসিনথেসিস হয় না বলে এরা কিন্তু হেটেরোট্রফিক। আমাকে আরেকটা কথা একটু বলে নেওয়া উচিত ছিল যে এর আগের 4 নম্বর রাজ্যে প্লান্টি রাজ্যে কিন্তু প্লাস্টিড আছে কিন্তু, এবং ক্লোরোফিল আছে, যার জন্য কিন্তু তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তাই তাদেরকে বলা হচ্ছে অটোট্রফিক। অটো মানে কি? স্বয়ংক্রিয়ভাবে তারা খাদ্য তৈরি করতে পারে, তাই তারা স্বভোজী। প্লান্টি রাজ্যের বাসিন্দারা হচ্ছে স্বভোজী, কেননা তাদের দেহে ক্লোরোফিল আছে। আচ্ছা, আর অ্যানিমালিতে কি? তাহলে অ্যানিমালিতে কিন্তু প্লাস্টিড নাই, যার কারণে তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এই কারণে এদেরকে বলা হচ্ছে হেটেরোট্রফিক। কোষের গহ্বর নাই। দ্বিতীয় অধ্যায়ে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের ছবি সহকারে আমরা দেখাবো যে কোন অঙ্গটা কিভাবে কোথায় থাকে এবং কোনগুলো অ্যাবসেন্ট বা প্রেজেন্ট সেগুলো দেখাবো। আচ্ছা, এরপরে কি আছে বলা? পরভোজী বা হেটেরোট্রফিক, এবং খাবার সাধারণত গিলে বা গলাধঃকরণ করে খায়। ওকে, এদের দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, 100% জটিল টিস্যুতন্ত্র থাকবেই। যেমন দেখা যাচ্ছে যে জননাঙ্গের কিছু টিস্যু আছে, আবার হচ্ছে মাসকুলার টিস্যু আছে, আবার দেখা যাচ্ছে ব্লাড ভাস্কুলার এই টিস্যুগুলো আছে, আবার কিছু আছে কানেক্টিভ টিস্যুগুলো আছে, আবার নার্ভ টিস্যু আছে। তো এই টিস্যুগুলো শরীরে বিদ্যমান, এগুলো জটিল টিস্যু বিদ্যমান। জটিল টিস্যুগুলো থাকে বলেই কিন্তু এরা এতটা উন্নত। আচ্ছা, এর প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। এদের আছে মাইটোসিস এবং মিয়োসিস প্রক্রিয়ায় এদের কোষ বিভাজন হয়ে থাকে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। আচ্ছা, হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়, ঠিক আছে না? কিভাবে স্যার এটা? যদি আমরা ধরে নিই যে এক্স 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 ওয়াই, এই কথাটার অর্থ হচ্ছে যে এগুলো হচ্ছে পরিণত প্রাণীর দেখা যাচ্ছে পরিণত প্রাণীর ক্রোমোজোম। তাহলে এখানে এগুলো কিন্তু 2n,
তার মানে হচ্ছে এরা কিন্তু ডিপ্লয়েড। ডিপ্লয়েডকে 2n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডিপ্লয়েড প্রাণী থেকে যদি আমরা ধরে নিই যে হ্যাপ্লয়েড বিশিষ্ট গ্যামেট সৃষ্টি করে, কীভাবে স্যার এটা? এখান থেকে একটা গ্যামেট দিই আমরা, ক্রোমোজোম থেকে একটি গ্যামেট দিলাম, আচ্ছা এক্স, এখান থেকে একটা গ্যামেট দিলাম, সেটা ওয়াই। তাহলে এই গ্যামেট এরা কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতির উভয়ই। হ্যাপ্লয়েড মানে কি n দ্বারা যদি প্রকাশ করা হয়, তাহলে এইভাবে এরা সৃষ্টি করে। আচ্ছা কি বলতেছে? হ্যাঁ, পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ওকে, তারপরে কি? ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তরের সৃষ্টি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এর মধ্যে যে এদের ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। এদের ভ্রূণীয় স্তর আবার 3টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে তাহলে 3টি ভ্রূণীয় স্তরের সৃষ্টি হয়। কয়টি ভ্রূণীয় স্তর? 3টি, মানে এমব্রায়োনিক, 3 এমব্রায়োনিক লেয়ার সৃষ্টি হয় এখানে। 3টি ভ্রূণীয় স্তর। এই স্তরের 3টি ভ্রূণীয় স্তরের নাম কি? একটার নাম হচ্ছে অ্যাক্টোডার্ম, 2 নম্বর মেসোড্রাম, 3 নম্বরটা হচ্ছে অ্যান্ড্রোডার্ম। তার মানে এদের ভ্রূণীয় স্তরগুলো হচ্ছে 3 ভাগে বিভক্ত, তিনটা লেয়ারে বিভক্ত। একটা হচ্ছে অ্যাক্টোডার্ম, মেসোড্রাম এবং অ্যান্ড্রোডার্ম। ওকে, আমরা হচ্ছে করে নিলাম। তাহলে এদের যদি আমরা বলি যে এদের শরীরে কোনো জলকোষ প্রাচীর নাই, তারপর হচ্ছে প্লাস্টিড নাই, কোষগহ্বর নাই, এবং কোষগহ্বর না, প্লাস্টিড না থাকার জন্য নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভ্রূণীয় স্তর 3টি এবং জনজনন সম্পন্ন হয়ে থাকে। ওকে, উদাহরণ হিসেবে সকল প্রাণী, সকল উন্নত প্রাণী, প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। ওকে, প্রোটোজোয়া কি? প্রোটোজোয়া একটা রাজ্য, তো এই রাজ্যে সাধারণত এককোষী প্রাণীর বসবাস। এটা একটা নন মেজর ফাইলাম। ওকে, সর্বশেষ একটা কথা লেখা আছে যে 2004 সালে, একটু দেখি, 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেভলিয়ার স্মিথ সম্পর্কে একটু বলবো 2 লাইন। এই গেল 5টা রাজ্য, এই গেল 5টা রাজ্যের বৈশিষ্ট্য উদাহরণ সহকারে আমরা জানলাম। থমাস ক্যাভলিয়ার স্মিথ। আচ্ছা, এর সময় একটু বলি, 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই থমাস ক্যাভলিয়ার স্মিথ জীবজগতের প্রতিষ্ঠাকে, আচ্ছা প্রতিষ্ঠা একটি রাজ্য, প্রতিষ্ঠাকে তিনি কি করছেন? প্রতিষ্ঠাকে তিনি হচ্ছে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা, তাহলে জীবজগতের প্রতিষ্ঠা রাজ্যকে তিনি প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা এই 2টি ভাগে তিনি ভাগ করেছেন, এবং মনে রাখে ব্যাকটেরিয়ার রাজ্য হিসেবে পুনরায় নামকরণ করেন। আচ্ছা, মনে রাখে রাজ্য হিসেবে পুনরায় নামকরণ করেন, ঠিক আছে। মনে রাখতে আলাদাই রাজ্য, কিন্তু তার মতে কেবলমাত্র প্রতিষ্ঠাকে 2টি রাজ্যে ভাগ করেন। তাহলে মনে রাখা তো আগে ছিলই, এরপরে কি আসছে? প্রোটোজোয়া, ক্রোমিস্টা আসছে, তারপরে আসছে কি ফানজাই আসছে, তারপর আছে হচ্ছে প্লান্টি আসছে, তারপর কি আসছে? অ্যানিমালিয়া আসছে। ওকে, তাহলে তার মতে এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, 3, 4, 5, 6। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিনি 6টা রাজ্যের প্রবর্তন করেছেন। তাই অনেক সময় বলা হয় যে থমাস ক্যাভলিয়ার স্মিথকে 6 রাজ্যের প্রবর্তক বলা হয়। তাহলে তার মতে মনেটা ঠিকই ছিল। মনেরা 2 নম্বর হচ্ছে প্রোটোজোয়া, তারপর হচ্ছে ক্রোমিস্টা, তারপর হচ্ছে ফানজাই, তারপর প্লান্টি এবং শেষে অ্যানিমালিয়া। ওকে, তাই তিনি এখানে বলছেন যে হ্যাঁ, তিনি এই জীবজগৎকে মোটে 6টি রাজ্যে বা 6টি ভাগে ভাগ করেছেন তার মতে। অর্থাৎ তাহলে তিনি কাকে ভাঙছেন? তিনি প্রতিষ্ঠাকে ভাঙছেন। প্রতিষ্ঠাকে ভেঙে তিনি 2টা ভাগে বিভক্ত করেন, এটা হচ্ছে প্রোটোজোয়া আর এটা হচ্ছে ক্রোমিস্টাতে। ওকে, তাহলে 6 রাজ্যের ভিত্তিপ্রস্তর প্রবর্তন করেন কে? থমাস ক্যাভলিয়ার স্মিথ। এটা 2000, এটা অনেক পরে করছেন, অবশ্য 2004 সালে তিনি করছেন।
আমি চেষ্টা করলাম জীবের শ্রেণীবিন্যাসটা বোঝানোর জন্য, তবে কতটুকু পারছি জানি না, কিন্তু শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ এবং বিপদ নামকরণ প্রভৃতি বা বাইনোমিয়াল নোমেনক্লেচার এবং কিছু বৈজ্ঞানিক নাম আছে তাদের উচ্চারণ, এই বিষয়ে সর্বশেষ তৃতীয় পাঠে আলোচনা করা হবে। আরেকটি ক্লাস এর জন্য থাকবে। ওকে।